আজকের ইন্টারভিউতে আমি পেয়েছি কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্যকে। রাজাদাকে কিছু প্রশ্ন করবো। রাজাদা, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। রাজাদা, প্রথম যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে, আমরা রিসেন্টলি দেখলাম নিট নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এটাকে তুমি কিভাবে দেখো? তুমি যেহেতু নিজে একজন শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মী বলা যেতে পারে, সেক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম নিট নিয়ে এটা হয়েছে, এটা নিয়ে ছাত্র পরিষদ প্রোটেস্টও করেছে, এবং তার সাথে আমরা দেখলাম কলকাতা মেডিকেল কলেজেও একটা সমস্যা চলছে, যেখানেও ছাত্র পরিষদ প্রোটেস্ট করেছে। তুমি এইটাকে কিভাবে দেখো? ইচ্ছাকৃত ভুল, দুর্নীতি, নাকি কি? এটা একটু যদি বিশ্লেষণ করো। না না, ব্যাপারটা হচ্ছে যে যেটা ইচ্ছাকৃত ভুল সেটার মানেটাই হচ্ছে দুর্নীতি। অনিচ্ছাকৃত ভুলটা কখনো দুর্নীতির পর্যায়ে পড়ে না। ইচ্ছাকৃত ভুল মানেই দুর্নীতি। যে ঘটনাটা ঘটেছে এটা ভয়ানক ব্যাপার। একটু আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে 1600 কতজনের যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল বেনিয়ম, একদম খুব নিয়ম বহির্ভূতভাবে তাদের গ্রেস মার্ক বাতিল করে দেওয়া হয়েছে। একটু আগে আমি যেটা খবরটা পেলাম, এবং তারপরে বলা হয়েছে যে তাদের আবার নিটে তাদের অ্যাপিয়ার হতে হবে। সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই নরেন্দ্র মোদী সরকারের যে তৃতীয় পর্ব 3.0, এই পর্বের একটা সরকার শপথ নেওয়ার সাথে সাথে দুটো পাহাড় প্রমাণ দুর্নীতিকে কাঁধে বহন করে শপথটা গ্রহণ করলো। এক নম্বর হচ্ছে ভুয়ো এক্সিট পোলকে ব্যবহার করে দেশের বৃহত্তম স্টক মার্কেট দুর্নীতি, আর 2 নম্বরটা হচ্ছে সর্বভারতীয় নিট পরীক্ষায় এই চরম দুর্নীতি। আমরা যেমন এসএসসির নিয়োগের দুর্নীতির প্রতিবাদ করি কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের ছাত্র পরিষদের ছেলেরা করে, যুবর ছেলেরা করে, ঠিক আমাদের কাছে প্রতিবাদটা কোনো সিলেক্টিভ নয়। তাই ছাত্র পরিষদের ছেলেরা সর্বভারতীয় নিট পরীক্ষার দুর্নীতি নিয়েও সরব হয়েছে। আর যেটা তুমি বললে, এই ব্যাপারটা না শুধু ওই মেডিকেল কলেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সারা পশ্চিমবঙ্গের সর্বত্রই একটা ব্যাপার চলছে যে সবাইকে শাসক দলের করে দিতে হতে হবে, একটা চাপ, একটা প্রবণতা। এই যে আমি কথা বলছি, আমার গলার স্বর একরকম, তোমার গলার স্বর একরকম, আমার পাশের মানুষটার গলার স্বর এক একজনের উচ্চতা একরকম, চেহারা একরকম, পোশাক পরিচ্ছদ একরকম, আদল একরকম, মুখের এরকম। কেউ যদি মনে করে যে সবাইকে এক রঙা করে দেবে, সবাইকে এক উচ্চতায় করে দেবে, সকলকে এক সুরে কথা বলবে, এটা হয় না, হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দেশের মোদী সরকার আর এদেশে এই রাজ্যের তৃণমূল, এরা দুজনেরই এই প্রবণতা এসে গেছে যে কোনো বিরোধী রাখবে না, বিরোধী শূন্য করে দেবে। মেডিকেল কলেজে যে একটা ছাত্র পরিষদ করছেন সেখানকার শাসক তৃণমূলের ছেলেরা, এবং আরও দুর্ভাগ্যজনক যারা ওখানে শিক্ষকতা করছেন, যে অধ্যাপকরা, তারাও এই চক্রান্তের সাথে জড়িত হয়ে তারাও ছাত্র পরিষদ কর্মী সমর্থক যারা পড়ুয়া আছেন তাদের বাধ্য করছেন যে তোমরা ভাই শাসক দলের ছাত্র সংগঠন করো। এটা অত্যন্ত অনৈতিক কাজ, এবং ছাত্র পরিষদের ছেলেরা খুব সঠিকভাবে সৌরভ প্রসাদের নেতৃত্বে এখানে কলকাতায় দেবজ্যোতি টনিদের নেতৃত্বে এরা নেমে পড়েছে, এবং এটাই ছাত্র পরিষদের দায়বদ্ধতা বলে আমি মনে করি। রাজাদা, তোমাকে পরের প্রশ্নটা যেটা করব সেটা হচ্ছে যে, আমরা দেখলাম যে রিসেন্টলি অ্যালেনবাড়ি পার্ক স্ট্রিটে একটা ক্যাফেতে আবার অগ্নিসংযোগ হয়েছে, ভয়াবহ অগ্নিসংযোগ হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, অনেক একাধিক সিলিন্ডার ফেটে সেখানে দুর্ঘটনা ঘটেছে। রাজাদা, কিভাবে দেখছো পশ্চিমবঙ্গের পৌরসভা? কারণ আমরা বারবারই বলি যে পৌরসভায়, বা শুনি যে পৌরসভাতে প্রায় সব কাজ হয়ে গেছে, সবাই ভীষণ শাসক দলের পক্ষে ভীষণ খুশি। কিন্তু আমরা কিছুদিন আগে, আগের বছর 21শে জুলাইয়ের টাইমে আমরা দেখেছিলাম হাওড়াতে ভয়াবহ একটা আগুন লেগেছিল। বারবার এরকম আগুন লাগা, বাড়ি ভেঙে পড়া গার্ডেন রিচে, এইরকমভাবে আগুন লাগা পার্ক স্ট্রিটে, কীভাবে দেখছো? ল অ্যান্ড অর্ডার ফেল বা প্রশাসন ফেল বলবে? যৌতুক গৃহের উপর কার্যত আমার প্রিয় মহানগরী আজকে বসে আছে। তুমি একটা মিস করে দিয়ে চলে গেলে, বছরখানেক আগেকার কথা। এই এখান থেকে সামনে ওই যে বচ্চন ধাবা রয়েছে রাসবিহারী মোড়ে, তার পাশে আমার নিজের চোখে, আমি সেদিনকে ওখানে উপস্থিত ছিলাম, নিজের চোখে দেখে জ্যাকেট পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট করছে। কলকাতা কর্পোরেশনের যে নিয়ম নীতি যেগুলো থাকা প্রয়োজন সেগুলো সঠিকভাবে পালন হচ্ছে কি হচ্ছে না, তার সঠিক মনিটরিংটাই তো কোথাও হচ্ছে না। সর্বস্তরে দুর্নীতি। সে তুমি বেআইনি ফ্ল্যাট নির্মাণ থেকে শুরু করো, আর তোমার রেস্টুরেন্টে বা হোটেলে বেআইনিভাবে সিলিন্ডার ব্যবহার করা, সর্বক্ষেত্রে ব্যাপারটা একই জায়গায় চলে গেছে। দুর্নীতিকে এনডোর্স করছে, দুর্নীতিকে কার্যত শিলমোহর দিয়ে দিয়েছে এ রাজ্যের তৃণমূল। একটা প্রশ্ন তোমাকে করবো রাজাদা, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখলাম যে ভোট মিটেছে এবং সরকার গঠন হয়েছে। ওভারঅল যদি দেখি আমরা, কংগ্রেসের রেজাল্ট ভারতের নিরিখে খুব ভালো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে 2টো সিট ছিল তার একটা কমেছে, অধীর চৌধুরী 5 বারের সাংসদ হেরে গেছে। তো পুরো বিষয়টাকে কীভাবে তুমি দেখছো, এবং 26-এ কংগ্রেসের রোডম্যাপ কী হবে? জোট হবে, একা লড়বে, বা কী হবে, কীভাবে তুমি দেখছো? বহরমপুরের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীও বারংবার বলেছেন যে
একটা সাম্প্রদায়িক মেরুকরণ, বিভৎসভাবে সাম্প্রদায়িক মেরুকরণ হয়ে গেছে। আর প্রত্যেকটা হার থেকেই তো আমরা শিক্ষা নেব। দলের নেতৃত্ব নিশ্চয়ই সে ব্যাপারে ভাবছেন। আর আমরা মানুষের কাছে আবার যাব, আমাদের কথা নিয়ে মানুষের কাছে আবার পৌঁছে যাব। মানুষের প্রতি আমরা আস্থাশীল এবং এ বিষয়ে দল নিশ্চয়ই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে আবার নতুন করে কীভাবে কাজ করতে হবে আমরা নিশ্চয়ই কাজ করব। কোনো এত হতাশ হওয়ার কোনো জায়গা নেই। একটা হার মানেই হারিয়ে যাওয়া নয়। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছেন হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাই। আচ্ছা, রাজাদার শেষ প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে আমরা দেখলাম অভিনেতা সোহম, যিনি শাসক দলের মানে কর্মী বা বিধায়ক বলা যেতে পারে, তিনি একটা নিউ টাউনের রেস্তোরাঁর মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং তারপর আরেকটা বিস্ফোরক, তার একটা ফোন কল সামনে আসছে যেখানে তিনি বলছেন যে প্রথমে তাকে বেলে বেরোবে, প্রথমে তাকে জেল খাটানো হবে এবং বেলে বেরোলে তাকে যেন আর বাড়ির লোক চিনতে না পারে। আমি বলছি এই রকম ভিন্ডিকটিভ যদি একটা বিধায়ক হয় তাহলে সেটা সরকারের মানে রাজ্যের মানুষের পক্ষে কতটা বিপজ্জনক। দেখো, তুমি যার কথা বললে তিনি আইনসভার সদস্য, ল মেকার। নাও এ ল মেকার ইজ ব্রেকিং দ্য ল। সব থেকে লজ্জার ব্যাপার, দুর্ভাগ্যের ব্যাপার এটা আমাদের কাছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যার কথা বললে সে বুঝে গেছে যে তৃণমূলের ভেতরে এইভাবে নাম্বারটা বাড়াতে হয়, এইভাবে বিরোধী মানুষকে, এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, এইভাবে ব্যবসায়ীদের উপর অত্যাচার করে, মানে এইটাই হয়তো নাম্বার বাড়াবার, তৃণমূলের ভেতরে নাম্বার বাড়াবার পথ। এই সহজ তথ্যটা, এই পালসটা বুঝে গেছে সে, তো এইভাবে নাম্বার বাড়ানোর চেষ্টা করেছে। সে আর কি বলতে চাইবো, ওরা তো সর্বত্র তো একই ব্যাপার। থ্যাংক ইউ দাদা।